হ্যালো, হাই, আসসালামু আলাইকুম জিনিয়াস। কি অবস্থা তোমাদের সবার? তো আজকে আমরা আমাদের কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারের দ্বিতীয় লেকচার শুরু করতে যাচ্ছি। তো এই লেকচারে মূলত আমরা কাজের বেসিক জিনিসপত্র নিয়ে আলোচনা করব এবং এটা খুবই ইম্পর্ট্যান্ট। মানে খুবই ইম্পর্ট্যান্ট বলতে খুব ইম্পর্ট্যান্ট, যেটা নিয়ে আমরা ইন ফিউচারে যত রকম প্রবলেম করব না কেন এইটার বেসিসেই করব। মানে এখান থেকে যা যা আমরা শিখবো বা যেসব কনসেপ্ট বিল্ড আপ করবো সেগুলোই অ্যাপ্লাই করব আমাদের ইন ফিউচার যে কোনো প্রবলেম সলভ করার ক্ষেত্রে। শুধুমাত্র এটা না যে কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারেই আমরা এটা অ্যাপ্লাই করতে পারবো। ইনফ্যাক্ট এই কনসেপ্টগুলো আমাদের অন্যান্য লেকচারগুলোতেও বা অন্যান্য চ্যাপ্টারের বেসিক গুলোকে ভালো মতো বুঝতে সাহায্য করবে আর কি। তো তোমাদের বোঝার সুবিধার্থে আমি কিছু টপিক এখানে লিখে রাখছি যেটা নিয়ে এখন আলোচনা করবো, দেন হচ্ছে আমরা পরবর্তী টপিকে ইনশাল্লাহ ঢুকবো। তো কাজ ক্ষমতা শক্তি আর আমরা মূলত হচ্ছে কাজটা নিয়ে এখন আলোচনা করব। শক্তি একটু পরে আসবে আর ক্ষমতা শেষের দিকে আসবে। তো কাজ কাজ কখন হয় না হয় এই জিনিসগুলা বোঝার জন্য আমাদের নর্মাল আমরা সাধারণভাবে যেগুলো চিন্তা করি এটার সাথে পদার্থবিজ্ঞানে পদার্থবিদরা যেটা বলে এটার মধ্যে একটা পার্থক্য আমাদেরকে খুঁজে বের করতে হবে আর কি। যেমন এটা বোঝার জন্য আমি তোমাদেরকে আহ, আমার এই ছোট্ট ডোডোকে নিয়ে আসছি আর কি। তো ছোট্ট ডোডোটাকে আমরা হচ্ছে বিভিন্ন দিব, ক্যারেক্টার দিব, সে বিভিন্ন রকমের রোল প্লে করবে আর কি। তো দেখো, ধরো আমার ডোরোটা বর্তমানে এখন দারোয়ান। সে একটা দারোয়ান হিসেবে সারাক্ষণ বসে আছে, গার্ড হিসেবে বসে আছে, 24 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা সে ডিউটি করতেছে। একজন এসে বলল কি, ফিজিক্স যে জানে অথবা যে ফিজিসিস্ট, সে এসে বললো কি, ডোরো তুমি কোনো কাজই করতেছো না। ডোডো মাথা নষ্ট হয়ে যাবে। তারপরে ডোডোকে সে বোঝানোর ট্রাই করতেছে যে কেন সে কোনো কাজ করতেছে না পদার্থবিজ্ঞানের ভাষায়। বাংলা বা অন্য কিছুর ভাষায় সে কাজ করতেছে, সে পরিশ্রম করতেছে, তার অনেক কষ্ট হচ্ছে, কিন্তু ফিজিক্সের ভাষায় তার কোনো কাজ হচ্ছে না। হয়তোবা এই এক্সাম্পল তোমরা জানো আগে থেকে, বাট আমি একটু আমার মতো করে বলতেছি। তো এরপরে ধরো ডোডো আসলো কি একটা দেয়ালকে ভাঙবে। ধরো এই যে দেয়াল, এই দেয়ালকে ঘুষি মারতেছে, দেখো। তো ডোডো যদিও অনেক ভোটকা, তারপরও এ এর পক্ষে এতটা সামর্থ্য নাই যে ধাক্কা দিয়ে দেয়ালটাকে এসে সরাই ফেলবে। তো সে চেষ্টা করতেছে সরানোর, বাট সফল হচ্ছে না, কারণ তার ধাক্কা যথেষ্ট না এই দেয়ালকে সরানোর জন্য। আবার ধরো ডোডো যদি এখন পড়াশোনা করতে বসে, ধরো সামনে পরীক্ষা ডোডোর, এখন খুব বেশি পড়াশোনা করতে হবে, এতটাই পড়াশোনা করতে হবে যে সে টানা 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা 20 ঘন্টায় তো তোমার এই টেবিলের মধ্যে বসে আছে, পড়তেছে পড়তেছে পড়তেছে, খায়া না খায়া পড়তেছে, চোখ নষ্ট করে ফেলাইছে, কোমর ব্যথা করে ফেলাইছে। এরপরও একজন আসলো, আইসা বললো যে তুমি কোনো কামই করো নাই। কেন কাম করো নাই? এই সবকিছু ব্যাখ্যাটা এখন আমরা দিব, কারণ এই যে যত কিছু তোমার হয়েছে, এই ডোডো যা যা ক্যারেক্টার প্লে করছে, সবকিছুতেই ডোডো এত পরিশ্রম করার পরেও ডোডোকে বলা হইতেছে সে কোনো কাজ করে নাই। এখন সেইটাই, এখন ডোডো আমার কাছে যখন আসছে, আসার পরে আমাকে বলতেছে যে আমি কেন কাজ করি নাই সেটা ব্যাখ্যা চাইছে। তো আমরা সেই ব্যাখ্যাটা দিব এখন, চলো। তো ধরো এই ব্যাখ্যাটা বুঝার আগে আমরা এখানে আরেকটা এক্সাম্পল দেখি। এখানে ধরো একটা ভূমির উপরে একটা বস্তু রাখা আছে যেটার ভর অনেক বেশি, 450 কেজি। তুমি কি করলা? এই ডোডো কি করলো, এসে এটার উপরে একটা ফোর্স অ্যাপ্লাই করছে। এইভাবে একটা ফোর্স অ্যাপ্লাই করছে 10 নিউটন। তো অর ফোর্স এতটা বেশি না যে হচ্ছে এই 450 কেজি ভরে একটা বস্তুকে সে নড়াই ফেলবে, রাইট? সো তার বল ঠিকই অ্যাপ্লাই করছে, কিন্তু তার কোনো সরণ ঘটে নাই, সরণ জিরো। তো সরণ যেহেতু ঘটে নাই, ফিজিক্স এখানে বলতেছে যে তুমি কোনো কাজ করো নাই। তারপরে তুমি বল অ্যাপ্লাই করলেই হবে না, সেখানে একটা সরণের ব্যাপার স্যাপার আছে, যে তোমাকে সরণ ঘটাইতে হবে। সরণ না ঘটলে সেখানে কাজ হবে না। তো কাজের মূল সংজ্ঞায় যদি আমরা যাওয়ার ট্রাই করি, তাহলে আমাদের কিছু জিনিস একটু ক্লিয়ার রাখতে হবে। প্রথমত হচ্ছে তার ভরকেন্দ্র জিনিসটা বা ভারকেন্দ্র জিনিসটা একটু ক্লিয়ার রাখতে হবে। ভারকেন্দ্র বলতে বোঝায় সেই পয়েন্ট একটা বডির ভিতরে, একটা বিন্দু, যে বিন্দুতে তোমার সকল ভর পুঞ্জীভূত আছে। সকল ভর মানে তুমি যদি বস্তুটাকে চাইপা চুইপা ওই বিন্দুটা কল্পনা করতে পারো, পুরো বস্তু যে ভাবে তোমার সামনে ট্রিট হবে, তুমি ওই জাস্ট ওই ছোট্ট একটা বিন্দুকেও একইভাবে ট্রিট করতে পারো। তো এই জন্য আমরা হচ্ছে মেইনলি যখন নিউটনের ফিজিক্স বা ক্লাসিক্যাল ফিজিক্স নিয়ে আলোচনা করি, সবকিছু বড় বড় বস্তু যেগুলোই থাকুক না কেন সবগুলোকে একটা ছোট বিন্দু হিসেবে কল্পনা করি, সেই বিন্দুটা হচ্ছে তার ভারকেন্দ্র। তো একটা বস্তু, ধরো এই বস্তু, এটা হচ্ছে সেই বস্তু, এই বস্তুর উপরে আমি হচ্ছে এফ বল প্রয়োগ করতেছি, এফ বল অ্যাপ্লাই করতেছি, এটা হচ্ছে আমাদের প্রযুক্ত বল বা অ্যাপ্লাইড ফোর্স।
এই অ্যাপ্লাইড ফোর্স যখন আমি অ্যাপ্লাই করছি, যে লাইন বরাবর অ্যাপ্লাই করছি, এই লাইনটাকে বলা হচ্ছে বলের ক্রিয়ারেখা, বা ইংলিশে তুমি বলতে পারো লাইন অফ অ্যাকশন অফ ফোর্স। তো বলের ক্রিয়ারেখা, আমি ধরে নিলাম যে বলের ক্রিয়ারেখাটা এই ভরকেন্দ্রগামী হচ্ছে আর কি, যে আমি ভারকেন্দ্রটাকে সরানোর ট্রাই করতেছি। তো তোমার বলটা ধরো এনাফ পরিমাণ বল, তুমি কি করলা, বল অ্যাপ্লাই করে এই বস্তুটাকে এইখান থেকে সরাই এখানে নিয়ে আসলা। তাতে কি হবে, বস্তু ভারকেন্দ্র সরে যাবে। তো এই যে ভারকেন্দ্রের যে সরণ, সেটাকে আমরা বলতেছি এস। ভারকেন্দ্রের সরণকে এস দ্বারা প্রকাশ করতেছে। এস হচ্ছে সে ভারকেন্দ্রের সরণ, যেটা কিনা আমাদের এই চিত্র অনুসারে বলের ক্রিয়া রেখা বরাবর, মানে আমি যে লাইন বরাবর বল অ্যাপ্লাই করছি, বস্তুর সরণ বা ভারকেন্দ্রের সরণ ওই লাইন বরাবর হয়েছে। এমন না যে সে এই দিকে চলে গেছে, রাইট, ওদিকে যায় না, সে এ সুন্দর করে এইভাবে চলে গেছে। আচ্ছা, এখন এইখান থেকে আমরা মূলত কাজের একটা ডেফিনেশন বা হচ্ছে কাজের একটা সূত্র বের করতে পারি। সেটা কি, এই যে আমি যে বল অ্যাপ্লাই করছি সেটা দ্বারা কৃত কাজ, এখানে একটা বিষয় বুঝার আছে, সেটা হলো প্রযুক্ত বল দ্বারা কৃত কাজ, মানে কাজ বা কৃত কাজ সম্পন্ন হইতেছে কোন বল দিয়ে বা কার বল দিয়ে, এটা মেইন। কারণ কাজ, বল যার, কাজ তার। এখন যদি ধরো একটা বস্তুর উপর একাধিক বল কাজ ক্রিয়া করে, তখন কাজ হবে এক একটা বলের জন্য এক এক রকম, এবং সবগুলা কাজের যোগফলকে আমরা মোট কাজ বলতেছি। ওকে, সো কাজ ডিফাইন করার আগে এটা ডিফাইন করতে হবে তোমাকে যে কোন বলের জন্য তুমি কাজ নির্ধারণ করতে চাচ্ছ। ঠিক আছে, সো এইখানে আমাদের প্রযুক্ত বল একটাই ছিল, যে কারণে আমি এই প্রযুক্ত বল দ্বারা কৃত কাজই হিসাব করতেছি। তো বল দ্বারা বা যে কোনো বল দ্বারা কাজ বের করার জন্য সেই বলের মান লাগবে, আর কি লাগবে, সেই বলের ক্রিয়ারেখা বরাবর বস্তুর ভারকেন্দ্রের সরণ অথবা উপাংশ লাগবে। উপাংশ খুব ইম্পর্টেন্ট, আমরা পরবর্তীতে দেখবো, এটা এরপরেই দেখবো যে জিনিসটা কি বুঝাইতেছে। জাস্ট দুইটা জিনিস লাগবে মেইনলি। প্রথমত হচ্ছে তোমার বল লাগবে, যে বল তুমি প্রয়োগ করতেছো সে বল, এবং একটা সরণ লাগবে। এখন সরণটা বল যেখানে যাচ্ছে সেই বরাবর হইতে পারে, অথবা অন্যদিকে হইতে পারে, যেদিকে হোক না কেন দুইটাকে সেম লাইনে নিয়ে আসতে হবে, এটা হচ্ছে মেইন কথা। এই দুইটাকে, বল আর হচ্ছে তোমারই বল আর সরণ, এই দুইটাকে সেম লাইনে নিয়ে আসতে হবে, সেম লাইনে আনতে হবে। এইটা হচ্ছে মেইন পয়েন্ট আমাদের, এইটাই মেইন। এইটা করতে গিয়েই দেখবো যে আমরা উপাংশের হেল্প নেওয়া লাগতেছে। আমরা উপাংশে ক্লাস করছি, সো ওই উপাংশের হেল্প নেওয়া লাগবে। হয় তুমি বলকে সরণের দিকে নিয়ে আসবা, অথবা সরণকে বলের দিকে নিয়ে আসবা। মেইন কথা হচ্ছে এক লাইন বরাবর তোমাকে থাকতে হবে আর কি, বল আর সরণকে। ওকে, ক্লিয়ার। সো এই বল আর সরণকে এক লাইন বরাবর নিয়ে আসতে যেই আমরা মেইনলি উপাংশের কনসেপ্টটা নিয়ে আসবো। হয় বলকে সরণের কাছে নিয়ে যাবো, অথবা সরণকে বলের কাছে নিয়ে যাবো, এবং তাদের ওই অবস্থায় যে গুণফল বা গুণের যে মান পাবো, সেটাই মূলত হচ্ছে আমাদের কাজ। এবং যে বলের জন্য পাচ্ছি সেই অনুসারে নাম করব আমরা ওই বলের দ্বারা কৃতকাজ। তো এখন আমরা কাজের একেবারে বেসিক জিনিসটা দেখলাম, যে কাজ জিনিসটা কি, কাজে কোন কোন জিনিস ইম্পর্টেন্ট। এখন আমরা এই কাজের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ডিসেকশন করব, যে কোন কোন ভাবে কিভাবে কিভাবে কাজ হইতে পারে, এবং আমরা কিভাবে সেগুলোকে ডিল করব সেই জিনিসগুলো। সো প্রথমে আমরা যে এক্সাম্পলগুলো নিছিলাম, এখানে যে জিনিসটা মিসিং ছিল সেটা হচ্ছে কি, সবাই এখানে ফোর্স অ্যাপ্লাই করছে, কোনো সমস্যা নেই। জাস্ট ঝামেলা হচ্ছে তাদের কারোর স্মরণ হয় নাই। এখানে বসে থাকলে ওর কোনো স্মরণ হচ্ছে না, দেয়ালে ঘুষি দেওয়ার ফলেও কোনো স্মরণ হচ্ছে না। আবার এখানে আমিও বসে বসে পড়াশোনা করতেছি যখন ডোডো, তখনও এখানে কোনো স্মরণ হচ্ছে না। আর বল শুধু অ্যাপ্লাই করলে হবে না, সেখানে স্মরণেরও একটা মান লাগবে। যদি স্মরণ না থাকে, টোটাল কাজ জিরো হবে। যতই তুমি ঘাম ছড়াও না কেন, ঝরাও না কেন, বা তুমি যতই পরিশ্রম হোক না কেন, ও করো না কেন, কোমর ব্যথা করো না কেন, তুমি আর যদি কোনো স্মরণ না হয়, তাহলে কোনো কাজই আলটিমেটলি হচ্ছে না। ওকে, তো আমরা এখন এই কাজের ইন ডেপথ যাওয়ার আগে মূলত কাজের একক এবং তার কি বলে মাত্রা একটু দেখার ট্রাই করি। তো সবার প্রথমে আমরা যদি কাজের মাত্রা একক দেখার ট্রাই করি, একক, এককে যাওয়ার আগে আমাদের একটা জিনিস জানতে হবে। কাজ মূলত সবার প্রথমে দেয় হচ্ছে জুল, একজন বিজ্ঞানী। উনি ফার্স্টে বলে যে তুমি যদি শক্তি কোনোভাবে ট্রান্সফার করতে পারো, সেটা কাজে রূপান্তর হবে, অথবা কাজ থেকে তুমি তাপ শক্তিতে রূপান্তর করতে পারবা। ওকে, তাপ শক্তিকে কাজে রূপান্তর করা যায়, অথবা কাজকে তাপ শক্তিতে রূপান্তর করা যায়। এটা হচ্ছে আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্র, বা থার্মোডাইনামিক্সের প্রথম সূত্র। তোমরা ইন্টারমিডিয়েটে ফিজিক্সের সেকেন্ড পেপারে প্রথম চ্যাপ্টার যেটা, সেখানেও খুঁজে পাবা। তো
তো তাপগতিবিদ্যার প্রথম সূত্র যে জুল দেয়, জুলের বিবৃতি বলে ওটাকে, সেই অনুসারে ওনার নাম অনুসারে কাজের একক রাখা হয় হচ্ছে তোমার জুল, যাকে ক্যাপিটাল জে দ্বারা প্রকাশ করা হয়। এটা হচ্ছে আমাদের জুল, কাজের অন্যতম একটা একক। এখন এই কাজকে যদি আমরা শুধুমাত্র বিজ্ঞানীর নাম অনুসারে চিন্তা না করে আমরা তার ফর্মুলা থেকে ডিরাইভ করতে চাই তার এককগুলা, তাহলে কিভাবে আসবে চলো দেখি। আমাদের কাজ, এই কাজের ডেফিনেশনে আমরা দেখছিলাম সেখানে একটা বল লাগবে এবং একটা সরণ লাগবে। উপাংশের হিসাব আছে, আমরা উপাংশের হিসাব পরে করব। আপাতত সিম্পলিফিকেশনের জন্য ধরে নিলাম উপাংশ নাই, সবগুলো এক লাইন বরাবর অ্যাপ্লাই করা হচ্ছে। তো কাজের ফর্মুলা কি আসবে? বল আর সরণ। তো এই জায়গাটায় যদি আমরা বলের একক দেখি, বলের একক কি? বলের একক হচ্ছে আমাদের নিউটন, আর সরণের একক হচ্ছে মিটার। তো এই সূত্র থেকে আমরা কাজের একটা একক পাচ্ছি, সেই এককটা কি? বল আর হচ্ছে সরণ থেকে আসবে, সেটা হলো নিউটন মিটার। এটা হচ্ছে আমাদের কাজের একটা একক। আবার আমরা চাইলে কিন্তু এই বলকে ভাঙতে পারি। বল ইকুয়াল টু কি? ভর ইন্টু ত্বরণ, এম এ এস। এইখান থেকে যদি আমরা আরেকবার হচ্ছে তার একক বের করে ট্রাই করি, এম কি? এম এর একক হচ্ছে কেজি, আর ত্বরণ কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর সরণের একক কি? মিটার। তো এই জায়গায় মিটার আছে, মিটার স্কোয়ার হয়ে যাবে। সো আলটিমেটলি আমি এখান থেকে যে আরেকটা একক পাচ্ছি সেটা হচ্ছে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে কাজের আরেকটা একক, এবং এটা হচ্ছে কাজের একেবারে মৌলিক একক। মানে এইখানে যে তোমার এককগুলো আছে এগুলো কিন্তু মৌলিক, কোনোটাকে আর ভাঙা যায় না। নিউটনকে তুমি চাইলে ভাঙতে পারো, এই যে নিউটনকে ভেঙে এইগুলো লিখতে পারছো, বাট এইগুলোর একটাকেও তুমি ভাঙতে পারবে না। এগুলো হচ্ছে কি? কাজের মৌলিক একক। তো কাজের মৌলিক এককটা হচ্ছে কি আমাদের, যদি একটু মুছে দিই, কাজের মৌলিক এককটা হচ্ছে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে কাজের একটা একক, জুল একটা একক, নিউটন মিটার এটা আরেকটা একক। তো এখন এই যে মৌলিক একক, এই মৌলিক একক থেকেই মূলত কিন্তু মাত্রা বের করা হয়, রাইট? মৌলিক একক থেকে মাত্রা বের করা হয়। তো আমরা যদি মাত্রা বের করি কাজের, তাহলে কেজি কার মাত্রা? ম্যাসের মাত্রা, ভর আর কি ক্যাপিটাল এম। এম মিটার কার মাত্রা? লেন্থ, ক্যাপিটাল এল। মিটার উপর কি আছে? স্কোয়ার, তাহলে এল স্কোয়ার। আর এস কার একক? টাইম, সেকেন্ড যেটা ছিল আর কি, টাইমের একক হচ্ছে এস, তার উপরে -2। তাহলে এম এল ইন স্কোয়ার টি ইনভার্স 2, এটা হচ্ছে কাজের মাত্রা। তো আমাদের আসলে অনেক সময় এমসিকিউতে বিভিন্ন কিছুর মাত্রা, একক এগুলো আসে। তো যখনই কোনো কিছু পড়বো আমরা, সাথে সাথে হচ্ছে আমরা তার এককের মাত্রাটা পড়ে নেবো আর কি, বা বুঝে নেব। তাহলে আমাদের এই এমসিকিউতে আসলে এগুলোতে কোনো ঝামেলা হবে না আশা করি। আচ্ছা, এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এটা, কাজ এবং শক্তি দুটো কিন্তু একটা মানে ভাই ভাই বলা যায়। একটা এটা যেটাই কাজ সেটাই শক্তি, যেটাই শক্তি সেটাই কাজ। তার মানে আমরা একটু দেখবো, সামনে দেখবো আরো যে কিভাবে কাজ আর শক্তি সেম হয়। তো কাজ এগুলোর যে একক অথবা কাজের যে মাত্রা, সেটা কিন্তু আবার জুলে মানে এনার্জিরও মাত্রা, শক্তিরও মাত্রা, আমরা কিন্তু এটা বলতে পারি। সো এটা কনফিউজ হওয়ার কিছু নাই, কাজ আর শক্তির মাত্রা সেম। আচ্ছা, এখন আসো আমরা আর বিভিন্ন রকমের অ্যাঙ্গেল থেকে কাজকে ডিসেকশন করব, যে কতভাবে কাজ হইতে পারে বা কি কি হইতে পারে। তো যেটা আমরা ফার্স্টেই দেখছিলাম যে আমাদের ক্রিয়ারেখা, ধরো এটা হচ্ছে আমাদের ভূমি, এই ভূমির উপর একটা বস্তু রাখা আছে। এই বস্তুতে যখন আমি হচ্ছে তার ভারকেন্দ্র বরাবর বা হচ্ছে এই দিকে ফোর্স অ্যাপ্লাই করছি, এটা হচ্ছে আমার দ্বারা ফোর্স, এবং এই ফোর্সের কারণে বস্তুটা ধরো এখান থেকে সরে এখানে চলে আসছে, এবং তার যে ভারকেন্দ্রের সরণ হয়েছে, এই ভারকেন্দ্রের সরণ মূলত আমার যেদিকে আমি ফোর্স অ্যাপ্লাই করছি সেই বরাবরই হয়েছে। তার মানে তার ভারকেন্দ্রের সরণ মূলত একই লাইন বরাবর হয়েছে, এস এই বরাবর হয়েছে এইখানে। এখন তুমি চিন্তা করো, এদিকে হচ্ছে তুমি বল অ্যাপ্লাই করছো, সাপোজ এদিকে তুমি বল অ্যাপ্লাই করছো, তোমার বস্তু সরণ এদিকে হয়েছে, তাহলে এইটা হচ্ছে তোমার ভর, এই বল, এটা হচ্ছে তোমার সরণ। বল আর সরণের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? তাহলে 0 ডিগ্রি, রাইট? এটা হচ্ছে তোমার বলের অ্যাঙ্গেল, এইসের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি। আর তাহলে আমি এখানে থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি বলতে পারি। এই থিটা পরিচয় কি? থিটা পরিচয় হচ্ছে বল এবং
সরণের মধ্যবর্তী কোণ। এবং আমরা ম্যাথমেটিক্সে এইভাবে দুইটা জিনিসের মধ্যবর্তী কোণকে সংক্ষেপে প্রকাশ করতে পারি। এফ আর এস এর মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। ওকে, এবং এই থিটা মান হচ্ছে 0 ডিগ্রি আমাদের। তো এই জায়গাটায় আমরা ধরে নিলাম এখানে কোনো ঘর্ষণ নাই, ঘর্ষণ মুক্ত। তাহলে ঘর্ষণের যে সহগ আসে সেই ঘর্ষণ সহগের কোনো এখানে কোনো মান নাই। মিউ কে বলো অথবা মিউ এস বলো, তার মান হচ্ছে 0। এটা হচ্ছে আমাদের ঘর্ষণ মুক্ত। এই জায়গায় আমরা যে কাজ পাবো সে কাজ হবে কত? ডাব্লিউ ইকুয়াল টু এফ এস। যদি যেদিকে আমি বল অ্যাপ্লাই করতেছি সেদিকে যদি বস্তু সরণ ঘটে তাহলে কাজ হবে কত? ডাব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু এস। এখানে থিটা মান 0। বারবার কেন থিটা উল্লেখ করতেছি? এখনই আমরা দেখবো যে যদি আমাদের অন্যরকম চিন্তা হয় আর কি, সিনারিও হয় যে যেখানে আমি বল অ্যাপ্লাই করছি সরণ ওদিকে না হয় অন্যদিকে হয়েছে, তাহলে আমাদের কি হবে সেই জিনিসটা আমরা একটু এখন দেখবো। মূলত সেটাই হচ্ছে মেইন আমাদের মূল কি তোমার কাজের যে সংজ্ঞা, সেখান থেকে আমরা এখন বুঝতে পারবো। সো এখন ধরো ওইটা বোঝার জন্য আমরা একটা ট্রলি ব্যাগের কথা চিন্তা করতে পারি। আমরা ট্রলি ব্যাগ কিভাবে টানি? ট্রলি ব্যাগটা এইভাবে টানি, টানি কিন্তু অ্যাঙ্গেল করে ট্রলি ব্যাগটা আসে এমনি, রাইট? ট্রলি ব্যাগটা এই দিকে চলে আসে। তাহলে আমি যেদিকে বল অ্যাপ্লাই করতেছি ধরো এই বরাবর, বল অ্যাপ্লাই করতেছি, আসতেছে এই দিকে নীল বরাবর, কালো বরাবর বল অ্যাপ্লাই করছি আমরা, বাট ট্রলি ব্যাগটা আসতেছে এই বরাবর। তাহলে তার উপরে প্রযুক্ত বল হচ্ছে এটা আমি যেটা অ্যাপ্লাই করতেছি, আর তার সরণ কিন্তু হচ্ছে ভূমি বরাবর। তাদের মাঝখানে কিন্তু একটা অ্যাঙ্গেল আছে, রাইট? এই জায়গায় অ্যাঙ্গেল কিন্তু 0 না। তো সেই সিনারিওটা আমরা একটু এখানে দেখার ট্রাই করি। ধরো এটা হচ্ছে আমাদের বস্তুটা, যে বস্তুটা ভর হচ্ছে এম। এই বস্তুর উপরে আমি একটা বল অ্যাপ্লাই করছি। সাপোজ বলটা আমি এই বরাবর অ্যাপ্লাই করলাম এফ। এটা হচ্ছে আমাদের প্রযুক্ত বল। এবং এই প্রযুক্ত বলের কারণে প্রযুক্ত বলের কারণে আমাদের বস্তুটা এখান থেকে মুভ করে ধরো এই জায়গায় শিফট করছে আর কি। তো বস্তু মুভমেন্ট কিন্তু আর বল যেদিকে সেদিকে হয় না। এই ক্ষেত্রে কিভাবে হয়েছে? যেদিকে বল তার সাথে একটা অ্যাঙ্গেল করে সে শিফট করছে, তার সরণটা কিন্তু একটা অ্যাঙ্গেলে হয়েছে। সেই অ্যাঙ্গেলটাকে বলতেছি আমরা থিটা। এবং এই থিটা পরিচয় কি ছিল? থিটা পরিচয় ছিল থিটা হচ্ছে সরণ এবং বল তাদের মাঝখানে কোণ। আচ্ছা, এই অবস্থায় তোমাকে যদি কাজ ক্যালকুলেট করতে বলে তাহলে কিন্তু তোমাকে ডিরেক্ট এফএস গুণ করে দিলে হবে না। কেন হবে না? তুমি একটা জিনিস চিন্তা করো, যেদিকে ট্রলি ব্যাগ গেছে ওদিকে কোনো না কোনো বল তো অ্যাপ্লাই হয়েছে, তাই না? বল যদি ওদিকে অনুভব না হয় বা বল যদি ওদিকে অ্যাপ্লাই না হয় তাহলে তো বস্তু ওদিকে যাইতো না, তাই না? বস্তু ওদিকে যাইতো না। তার মানে তুমি যে বল দিছো এটা তো আর এদিকে দাও নাই, এটা তো বোঝা যাইতেছে যে তুমি বল দিছো এদিকে, বস্তু গেছে এদিকে, তাহলে যেদিকে গেছে এদিকে তো আর বল দাও নাই, মানে ফুল বল তো ওদিকে যায় নাই। তার মানে তোমার বলের কোনো না কোনো একটা অংশ এদিকে কাজ করছে, রাইট? কোনো না কোনো অংশ এদিকে কাজ করছে, সেইটাই বলতেছি বলের উপাংশ। তোমার এই সরণ বরাবর বলের উপাংশ। তো বলের উপাংশ বের করার অনেক ওয়ে আছে। তুমি যে লাইন বরাবর তুমি করতে চাও, মানে উপাংশ নিতে চাও, সেই লাইনের লম্ব বরাবর লাইট ফেলাইতে হবে। সাপোজ আমি এইদিকে লাইট ফেলাইলাম, তো আমি যদি এই বরাবর লাইট ফেলাই, এই বিন্দুর একটা ছায়া, এসে পড়বে এই জায়গাটায়। এভাবে প্রত্যেকটা বিন্দুর আমি যদি এইভাবে লাইট ফেলাই, তো এটা হচ্ছে লাইট। তাহলে প্রত্যেকটা বিন্দুর ছায়া এই বরাবর এইটুকু জায়গায় অ্যাপ্লাই হবে আর কি, বা এইটুকু জায়গায় আমি একটা ছায়া পাবো। এই যে ছায়াটা পাইছি এটাই মূলত হচ্ছে এফ এর উপাংশ। কোন বরাবর? এস বরাবর, সরণ বরাবর এফ এর উপাংশ। সেটার মান হচ্ছে কত? এফ কজ অফ থিটা। যারা এটা এখনো বুঝো না, এটা আমার চ্যানেলে উপাংশের উপর ভিডিও আছে, দুইটা দেখে নিতে পারো, অথবা সহজে এখান থেকে বুঝতে পারবে। এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে আমাদের বা এটা সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে অতিভুজ, আর এটা হচ্ছে ভূমি। অতিভুজ আর ভূমির জন্য আসে কি? কস। দেখবে যে এটা মান কস আসে, দেখে নিতে পারো তোমরা। তো এই উপাংশের মান হচ্ছে কত আমাদের? এফ কস থিটা। তো এটা কার বরাবর? এস বরাবর। কার উপাংশ? বলের উপাংশ। সেটা কত? এফ কস থিটা। মানে তুমি বল অ্যাপ্লাই করতেছো এইদিকে এফ, কিন্তু অ্যাকচুয়ালি তোমার জিনিসটাকে এফ কস থিটা, এই মানটা, বলের এই মানটা তোমাকে এদিক নিতে সাহায্য করছে, পুরো এফ কিন্তু কাজে লাগে নাই। এখন যদি তুমি ডাব্লু ক্যালকুলেট করো যে ডাব্লু সমান সমান কত, তাহলে ডাব্লু সমান সমান হবে যেদিক বরাবর বস্তুটা গেছে ওইদিকে যে বল কাজ করছে সেই বলটা, সেটা কত? এফ কজ অফ থিটা ইন্টু
তার যতটুকু স্মরণ হয়েছে এস। তাহলে এই এসটাকে আমরা কি বলতেছি, এফ কস টিকে কি বলতেছি, এফ কস টি হচ্ছে স্মরণ বরাবর বলের উপাংশ, মানে স্মরণ বরাবর যতটুকু বল অ্যাপ্লাই হয়েছে আর কি। আর এস হচ্ছে কি স্মরণ, বস্তু যতটুকু অ্যাকচুয়ালি স্মরণ হয়েছে, এটা হচ্ছে তার এস। তাহলে কাজের একটা সংজ্ঞা আমরা এখান থেকে একটু প্রপার ওয়েতে বলতে পারবো, সেটা কি, সেটা হচ্ছে বস্তু যতটুকু স্মরণ হবে ইনটু ওই স্মরণের বরাবর বা স্মরণ বরাবর বলের যে উপাংশ কাজ করবে। যদি ফুল বলটা ওদিকে না থাকে, একটা অ্যাঙ্গেল করে থাকে, তাহলে যতটুকু অ্যাঙ্গেল মানে যতটুকু উপাংশ কাজ করবে স্মরণ বরাবর, সেটা হচ্ছে আমাদের এস এর সাথে গুণ করলে আমরা তখন কাজ পাবো আর কি। এখন সাপোজ আমি যদি এটা বলতাম, আমি কিন্তু ফার্স্টে বলছি যে বল এবং হচ্ছে স্মরণ একটা নির্দিষ্ট লাইন বরাবর থাকতে হবে, দুইটাকে একটা সেম লাইনে রাখতে হবে। কেউ যদি উল্টাপাল্টা জায়গায় থাকে তাকে এক লাইনে আনতে হবে। এক লাইনে আনার উপায় কি, উপাংশ নেওয়া। তো যে কাজটা আমরা এখানে করছি, বল অন্য জায়গায় ছিল, আমি স্মরণ বরাবর আনতে চাইছি, তো এই জন্য আমি বলের একটা উপাংশ নিছি। এখন কেউ চিন্তা করতে পারো যে আমি শুধু বলের কেন, আমি তো স্মরণের উপাংশ এফ বরাবর নিতে পারি, মানে আমি চাই সবগুলো এফ দিকে যাক, এফ এর দিকে যাক, আমি তো সবগুলোকে এস এর দিকে নিয়ে আসছি। কেউ যদি বলে আমি এস না এস কে নিয়ে যাবো এফ এর দিকে, তাহলে কি হবে না, অবভিয়াসলি হবে। একটা নির্দিষ্ট লাইন বরাবর থাকলেই হয়েছে, যে কোনো একটা লাইন বরাবর সবাইকে নিয়ে গেলেই হয়েছে, এটা হচ্ছে মেইন কনসেপ্ট। ওকে, তাহলে চলো আমরা দেখি এস কে আমরা এফ এ বরাবর নিয়ে যেতে পারি কিনা। কিন্তু ধরো আমাদের হচ্ছে, আমি এই চিত্রটা একটু এই বেশি আঁকি বেটার বোঝার জন্য। ধরো এটা হচ্ছে আমাদের এফ, আর এটা হলো এস, সাপোজ এটা হলো আমাদের এস, এবং তাদের মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে থিটা। এখন তুমি বলতেছো কি, তুমি বলতে যাচ্ছ যে আমি এসটাকে নিয়ে যাব এফ এর দিকে, তাহলে আমাদের এফ বরাবর একটা ছায়া ফেলাইতে হবে, উপাংশ নিতে হবে। ছায়া ফেলাবো কিভাবে, এফ এর বরাবর নিবা, তাহলে এফ এর সাথে লম্ব বরাবর তোমাকে টর্চটা ফেলাইতে হবে এফ বরাবর, যে তলের উপর ছায়া ফালাবা সেইটার উপর লম্ব ভাবে তোমাকে ফেলাইতে হবে, কারণ তুমি এখানে লম্ব উপাংশ নিতেছো, লম্ব অভিক্ষেপ নিতেছো মেইনলি আর কি। তাহলে তুমি এই বরাবর হচ্ছে টর্চ ফেলাবা, এই, তাহলে এই বিন্দু ছায়া যায় পড়বে কোথায়, লম্ব ভাবে এই বিন্দুতে পড়বে। একবার প্রত্যেকটা বিন্দু ছায়া এখানে পড়বে, লাস্ট বিন্দু ছায়া এখানে পড়বে, আমরা এরকম একটা ছায়া পাবো, এতটুকু একটা ছায়া পাবো। কার ছায়া পাবো, এস এর একটা ছায়া পাবো, বা এস এর একটা সুন্দর ভাষায় বলতে উপাংশ পাবো। কোথায় পাবো উপাংশ, এফ বরাবর। ওকে, এবং এটা যদি আমরা সেই ত্রিকোণমিতি অ্যাপ্লাই করি, এখানে সমকোণী ত্রিভুজ, এটা অতিভুজ, এটা ভূমি, তাহলে কি আসবে, কস, অতিভুজকে ওই পাশে নিয়ে যাবা, এস কস থিটা। ওকে, তো স্মরণ বল, এবার আসো এটাকে কিভাবে পড়বো আমরা, এটা হচ্ছে বলের দিকে বা বল বরাবর স্মরণের উপাংশ। তাহলে এই অবস্থায় আমাদের কাজের ফর্মুলা কি হবে, এই অবস্থায় ডাব্লু ফর্মুলা হবে বল, বল তো আর তুমি চেঞ্জ করো নাই, মানে বলের কোনো উপাংশ নেই, বলটা ফিক্সড আছে, ওই লাইন বরাবর নিতেছো, তাহলে বল ইনটু বলের দিকে এখন স্মরণের উপাংশ নিছো, সেটা কত, এস কজ অফ থিটা, এস কজ অফ থিটা। তাহলে আমি এখানে কিভাবে বলতে পারি, আমি বলতে পারি এফ হচ্ছে প্রযুক্ত বল বা শুধু বল, প্রযুক্ত বল, আর এস কস থিটা কি, এস কস থিটা হচ্ছে বলের দিকে বা বল বরাবর বলের দিকে স্মরণের উপাংশ, স্মরণের উপাংশ। ক্লিয়ার? তাহলে তুমি হয় স্মরণকে ঠিক রেখে বলকে স্মরণের দিকে নিয়ে আসবা, অথবা বলকে ঠিক রেখে স্মরণকে বলের দিকে নিয়ে আসবা, যে কোনো একটা, মানে একই লাইনে থাকতে হবে, বল এবং স্মরণ একই লাইনে থাকতে হবে, বল ও স্মরণকে একই লাইনে থাকতে হবে, একই লাইনে রাখতে হবে। ওকে, এটা হচ্ছে মেইন কনসেপ্ট আমাদের। এই কাজ করতে পারলেই যে কোনো জায়গায় যত প্রবলেম হোক না কেন, তুমি যদি নিতে পারো তাইলেই হয়ে যাবে। আর নেওয়ার একমাত্র উপায়, আমরা বিভিন্নভাবে কজ নিয়ে এসে তার অ্যাঙ্গেলটা বসায় দিলেই হবে, আমাদের আর কোনো পরিশ্রম করতে হবে না। উপাংশ নেওয়ার অন্যতম একটা সহজ উপায় হচ্ছে কজ নিয়ে আসা আর কি। তাহলে এই দুটাকে কম্বাইন করে আমি যদি একটা মাত্র ফর্মুলা লিখি, সেই ফর্মুলাটা দাঁড়াবে কি, ডাব্লু ইজ ইকুয়াল টু হচ্ছে এফ এস কজ অফ থিটা, ডাব্লু ইকুয়াল টু এফ এস কস থিটা। এটা হচ্ছে আমাদের কাজের একমাত্র ফান্ডামেন্টাল সূত্র আর কি। এখানে তোমার যদি অ্যাঙ্গেল থাকে তাহলে অ্যাঙ্গেল বসাবা, না থাকলে নাই। তবে মনে রাখতে হবে এই থিটাটা হচ্ছে এফ আর এস এর মধ্যে সরাসরি অ্যাঙ্গেল,
এফ ও এস এর মধ্যে সরাসরি অ্যাঙ্গেল। সরাসরি অ্যাঙ্গেল বলতে কি বোঝায়? মানে তাদের লেজে লেজে নিয়ে গেলে, এই যে এফ এর যে লেজ আর এস এর যে লেজ, তাদের লেজে যে কোণ উৎপন্ন হইতেছে, এই কোণটাকে বলতেছি আমরা সরাসরি কোণ, এফ আর এস এর সরাসরি কোণ আর কি। এখন ধরো কোনো বস্তুকে যদি তুমি ভূমি বরাবর ফোর্স অ্যাপ্লাই করো এবং ওইদিকে যদি তোমার বস্তুটার মুভমেন্ট হয়, তাহলে কত, থিটা কত? যেদিকে বলতেছে ওদিকে বস্তু মুভ করতেছে, ওদিকে সরণ হয়েছে, তাহলে থিটা জিরো। আর থিটা জিরো হলে কত হবে? কস জিরো মান হচ্ছে 1। ইয়েস, এক্স্যাক্টলি। সো কস জিরোর কি মান হচ্ছে 1, তাহলে কস জিরোর কি মান 1 হলে ডাব্লিউ গুলো তখন কত আসে? এফএস, রাইট? আচ্ছা, এখন আমরা আরো কিছু নিয়ে ঘাটাঘাটি করব, যেখানে আমাদের এইখানে আচ্ছা, আরেকটা জিনিস, ওটাতে যাওয়ার আগে আমরা যখন তোমরা ইন্টারমিডিয়েটে দেখবা যে এই জিনিসটাকে যখন কজ আসে তখন ভেক্টর দুটাকে ডট প্রোডাক্ট আকারে লেখা হয় আর কি। ডট ভেক্টর দিয়ে ডট ডট গুণন আছে, ক্রস গুণন আছে ভেক্টরের। সো এটা ইন্টারমিডিয়েটের যে দেখবা, তো ওইখানে এই দুইটা জিনিসের, দুইটা ভেক্টরের মূলত দেখো মাথার উপর আমি অ্যারো দিচ্ছি, দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট যখন করা হয়, যে রেজাল্ট পাওয়া যায় সেটা মূলত হয় একটা স্কেলার রেজাল্ট। ওকে, দুইটা ভেক্টরে ডট করতেছ, ডট কিভাবে করে পরে জানবা, কিন্তু এই দুইটা রেজাল্ট, দুটো ভেক্টরে ডট করার পরে যে রেজাল্ট পাবা, সেই রেজাল্টটা হবে হচ্ছে আমাদের একটা স্কেলার রেজাল্ট, স্কেলার। এবং এই এফ আর এস দুইটাই ভেক্টর, এবং দুইটাকে যেহেতু ডট করতেছি, কেন? কজ আছে তাই। যদি সাইন থাকতো তাহলে ক্রস করতাম আর কি। যাই হোক, এখন এই ডট প্রোডাক্টের কারণে এফ আর এস কে গুণ করে আমরা কি পাচ্ছি? ডাব্লিউ। এবং ডাব্লিউ কি বোঝাচ্ছে? কাজ। এবং ডাব্লিউ যেহেতু স্কেলার, তার মানে কি কাজও স্কেলার। দ্যাট মিনস কাজ হচ্ছে একটা স্কেলার রাশি, এটা কিন্তু কোনো ভেক্টর রাশি না। যদিও আমাদের এখানে কাজের সূত্রতে এফ ভেক্টর এস ভেক্টর, বাট যেহেতু তাদের ডট প্রোডাক্ট করতেছে এখানে আমরা, আর ডট প্রোডাক্ট থেকে শুধুমাত্র তার মান পাওয়া যায়, কোনো রকমের দিক পাওয়া যায় না, মানে সেটা একটা স্কেলার রাশি দেয়। এটা একটু কেয়ারফুল থাকবে যে কাজ হচ্ছে একটা স্কেলার রাশি। ওকে, সো এখন এখন হচ্ছে আমরা কিছু সিনারিও দেখব, যে সিনারিও গুলোতে আমরা বিভিন্ন রকমের বল এবং তাদের দ্বারা কৃত কাজ, এই জিনিসটা একটু দেখার ট্রাই করব। মনে রাখবা, কাজ বের করার সময় তোমাকে অবশ্যই কার দ্বারা, বা আরো স্পেসিফিক করে বললে কার বল দ্বারা কৃত কাজ বের করতেছ, এই জিনিসটা একটু তোমাকে মাথায় রাখতে হবে। কার বল দ্বারা, মানে জমিকার, তার নামে দলিল হইতে হবে। ওকে, জমি তোমার, দলিল আরেকজনের নামে হইলে হবে না, বা দলিল আরেকজনের, মানে জমি আরেকজনের, তোমার নামে দলিল, তাইলে হবে না। দলিল একমাত্র তোমার নামে হইতে হবে যদি তোমার জমি হয়। ওকে, এখন আমরা সেই জিনিসটা দেখব। আচ্ছা, তো বিভিন্ন ক্রাইটেরিয়া দেখব। তো তার ফার্স্ট যে ক্রাইটেরিয়াটা দেখব, সেখানে আমরা ধরো এটা হচ্ছে ভূমি, এই ভূমির উপরই কোনো একটা বস্তু রাখা আছে এবং আমরা এখানে বল অ্যাপ্লাই করব, এখানে কোনো ঘর্ষণ নাই, ঘর্ষণ গুণাঙ্ক 0, মানে ঘর্ষণহীন। আমরা ঘর্ষণ দিয়েও দেখবো, আগে হচ্ছে ঘর্ষণ দিয়ে দেখি, মানে ঘর্ষণ ছাড়া দেখি আর কি। তো এইখানে সাপোজ আমি হচ্ছে বল অ্যাপ্লাই করলাম, বল অ্যাপ্লাই করছি, এফ বল, এটা হচ্ছে এজেন্টের বল, এজেন্ট অ্যাপ্লাইড বল আর কি, যেটা অ্যাপ্লাই করা হয়েছে বাহির থেকে অ্যাপ্লাই করা হয়েছে, এটা হচ্ছে সেই বল, এটা হচ্ছে এজেন্টের বল। আমি একটু লিখি, আমি এজেন্ট শব্দটা উচ্চারণ করব, যেটা হচ্ছে বাইরে থেকে অ্যাপ্লাই করা হয়েছে সেটাকে এজেন্ট বলতেছি আমি। সো এজেন্টের বল, এটা এজেন্টের বল। এখন এই বলের কারণে সাপোজ আমি ধরলাম বস্তুটা ওই লাইনে বরাবরই চলে গেছে, মানে এখানে থিটা মান 0। ওকে, ধরো বস্তুটা এই বরাবরই চলে গেছে, তাহলে তার যে সরণ হয়েছে সেই সরণও এই বরাবর। দ্যাট মিনস এখানে থিটা হচ্ছে 0 ডিগ্রি, আমাদের কোনো ঘর্ষণ নাই, থিটা 0। ওকে, এখন আমি যদি এখানে বলি কৃত কাজ কত, আমার কোশ্চেনটা কিন্তু ভুল, ভালো করে মনোযোগ দিয়ে শোনো। আমি যদি এখানে বলি যে কৃত কাজ কত, এই জায়গাটা কৃত কাজ কত, কোশ্চেনটা ভুল। কোশ্চেন কি করতে হবে? কোশ্চেন করতে হবে কার বল দ্বারা কৃত কাজ। কেন? কারণ এখানে দুইটা বল আছে, যদিও আমাদের ঘর্ষণ নাই, তারপর আরো একটা বল আছে, কি বল? এক্স্যাক্টলি, আর একটা বল হচ্ছে আমাদের গ্রাভিটি। গ্রাভিটি কিন্তু অলওয়েজ খাড়ার নিচের দিকে পৃথিবীর কেন্দ্র বরাবর কাজ করতেছে। এই বস্তু ভর যদি এম ধরি আমরা, তাহলে গ্রাভিটি বল কত আমাদের? এমজি। তো গ্রাভিটি বল কিন্তু নিচে টানতেছে ওকে, কিন্তু বস্তু যাচ্ছে এইদিকে, রাইট? এখন তাহলে আমাদের এখানে কয়টা বল হইলো? দুইটা, একটা হচ্ছে অভিকর্ষ বল, আর একটা হচ্ছে এজেন্টের বল। তো এখন আমাকে স্পেসিফিক করে বলতে হবে যে কার বল দ্বারা কৃত কাজ তুমি বের করতে চাও। তো আমরা ধরি, ধরো হচ্ছে প্রথমে যদি আমরা
এজেন্ট কর্তৃক কৃত কাজ বা এজেন্ট দ্বারা কৃত কাজ যদি বের করতে চাই, কৃত কাজ, তাহলে কি করতে হবে? এজেন্টে বল নিতে হবে। ওই যে বললাম যার জমি তার নামে দলিল থাকতে হবে। তাহলে যেহেতু এজেন্ট দ্বারা কৃত কাজ বের করতে চাও, অবশ্যই বলটা নিতে হবে এজেন্টের। এখানে গ্র্যাভিটি বল নিয়ে কোনো কাজ নাই তোমার। আচ্ছা, তাহলে এখন এজেন্টের বল কোন দিকে? এজেন্টের বল হচ্ছে এই দিকে, সেটা মান কত? এফ এ। সরণ কোন দিকে? সরণও কিন্তু একই দিকে, সরণও কিন্তু সেম দিকে, সরণ সেম দিকে। থিটা কত? 0 ডিগ্রি। এখানে থিটা হচ্ছে 0 ডিগ্রি। তাহলে এজেন্টের বল দ্বারা কৃত কাজ ডাব্লিউ এ, এটা কত আসবে? এফ এ ইন্টু এস ইন্টু কজ অফ 0 ডিগ্রি। আর কজ 0 ডিগ্রি মান কত? 1। সো এটা কত আসতেছে আমাদের? এফ এ ইন্টু এস। এটা হচ্ছে এজেন্টের বল দ্বারা কৃত কাজ। খেয়াল করলে দেখবা এই কৃত কাজটা কিন্তু তোমার পজিটিভ, রাইট? এফ পজিটিভ, এস পজিটিভ, তাদের গুণফল কি হবে? পজিটিভ। তাহলে এই কৃত কাজকে আমরা বলতেছি ধনাত্মক কাজ। এটা হচ্ছে আমাদের ধনাত্মক কাজ বা পজিটিভ ওয়ার্ক আর কি। আচ্ছা, বল কিন্তু শেষ হয় নাই আমাদের। বল কি আছে এখনো? গ্র্যাভিটি আছে, অভিকর্ষ বল। মানে এই অভিকর্ষ বল দিয়ে আমরা কৃত কাজ বের করব। চলো, তো এখন যদি আমরা অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ বের করতে চাই, অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ, অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ। ওকে, তো অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ যদি বের করতে চাই, তাহলে দেখতে হবে বল অ্যাপ্লাই হয়েছে কোথায় আর সরণ অ্যাপ্লাই হয়েছে কোথায়, এবং তাদের মাঝখানে অ্যাঙ্গেল। তিনটা জিনিস, কোন দিকে বল, কোন দিকে সরণ, আর কোন দিকে মানে তাদের মাঝখানে অ্যাঙ্গেলটা কত, এটা চুজ করলেই এনাফ। আচ্ছা, যেহেতু আমি অভিকর্ষ বল দিয়ে এখন কৃত কাজটা বের করতে চাই, আমাকে দেখতে হবে বলটা কোথায় অ্যাপ্লাই হইতেছে। বল গ্র্যাভিটি নিচের দিকে কাজ হইতেছে, সো এটা বলের ডিরেকশন হচ্ছে নিচের দিকে। এটাকে আমরা এফ জি বলি, সাপোজ গ্র্যাভিটি বল এম জি যার মান। এবং তার কিন্তু বস্তুর সরণ কিন্তু হইতেছে এই বরাবর। বস্তুর সরণ হচ্ছে আমাদের এই বরাবর, সরণের দিকে। বস্তু যাইতেছে এইদিকে, অভিকর্ষ বল নিচের দিকে, তাদের মাঝখানে অ্যাঙ্গেল কত তাহলে? 90, রাইট? তাহলে তাদের মাঝখানের এই অ্যাঙ্গেল, যেটাকে থিটা বলতেছি, থিটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তাহলে এই অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ কত আসবে আমাদের? ডাব্লিউ জি ইকুয়াল টু হচ্ছে এফ জি ইন্টু এস ইন্টু কজ অফ 90 ডিগ্রি। আর তুমি ভালো করে জানো কজ 90 ডিগ্রি ভ্যালু কত? 0। গুড। তাহলে পুরোটা মান কত আসতেছে আমাদের? 0। তাহলে অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ এখানে হচ্ছে আমাদের 0। ঠিক আছে? তো আমাদেরকে অবশ্যই উল্লেখ করতে হবে যে কার বল দ্বারা কৃত কাজ, এরপরে হচ্ছে বাকি সব হিসাব নিকাশ হবে। এখন এই সিস্টেমটাতে যেটা নিয়ে এখন এখানে ডিসক্রাইব করলাম, এখানে জাস্ট দুইটা বল ছিল, একটা হচ্ছে এজেন্টের বল আর একটা হচ্ছে অভিকর্ষ বল। দ্যাটস আমি দুইটা বল আলাদা করে বের করছি। এখন একটা সিস্টেমে যতগুলো বল থাকে এবং সবগুলো বলের তুমি যদি কাজ বের করো, বল দ্বারা কৃত কাজ বের করো, এবং সবগুলো বলের কৃত কাজকে যদি যোগ করো, তাহলে ওই সিস্টেমের টোটাল কাজটা তুমি পাবা, নেট কাজটা তুমি পাবা। হ্যাঁ, লব্ধি কাজ। তো এই একটা কাজ ছিল, এই একটা কাজ ছিল, আমি যদি দুইটাকে যোগ করি তাহলে পাবো আমি নেট কাজ বা হচ্ছে মোট কাজ আর কি, ডাব্লু মোট, মোট কাজ। সেটা কত হবে? অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ আর আমার দ্বারা এজেন্ট প্লাস অভিকর্ষ, যেহেতু এই দুইটা আছে, তো দুইটা যোগ করে যে মান আসে সেটা হচ্ছে তোমার টোটাল কাজ। আমরা টোটাল কাজ নিয়েও অনেক হিসাব নিকাশ করব, আমাদের টোটাল কাজ নিয়ে অনেক হিসাব নিকাশ আছে। পাশাপাশি আলাদা আলাদা করে একটা সিস্টেমে টোটাল যে কোনো বল আছে সেটার উপরে বেসিস করে আমরা আলাদা আলাদা করে বের করার ট্রাই করব। আচ্ছা, তো চলো, এটা যখন বুঝলামই, এখন সবকিছু সেমই থাকবে, জাস্ট এক্সট্রা করে একটা জিনিস চেঞ্জ করব। সেটা কি? সেটা হচ্ছে ঘর্ষণ বল আসলে এখন 0 না। সাপোজ ঘর্ষণ বল এখন আর 0 না, এটা একটা মান আছে, সেটা হচ্ছে কত? 0.3। সব সেম, জাস্ট ঘর্ষণ বলের মানটা একটু চেঞ্জ করে দিচ্ছি আমি। এখন তাহলে তোমাকে যদি কোশ্চেন করা হয় এই সিস্টেমে কয়টা বল আছে, যেহেতু ঘর্ষণ গুণাঙ্ক আছে তার মানে ঘর্ষণ বলও অ্যাপ্লাই হবে এখানে, তাহলে এক্সট্রা আরেকটা বল আসবে, সেটা কি বল? ঘর্ষণ বল। এক্স্যাক্টলি। তোমার এজেন্টের বল তো থাকবেই, গ্র্যাভিটিও থাকবে, এখন এক্সট্রা একটা বল আসবে, সেটা হচ্ছে ঘর্ষণ বল। আর ঘর্ষণ বল কোন দিকে অ্যাপ্লাই হয়? বস্তু যেদিকে মুভ করে তার অপোজিটে, মানে ঘর্ষণ তো অবশ্যই গতিটাকে রোধ করে। তাহলে বস্তু যেহেতু এই বরাবর যাচ্ছে,
এই বরাবর এক্স অক্ষ বরাবর, তাহলে ঘর্ষণ বল কাজ করবে নেগেটিভ এক্স অক্ষ বরাবর, মানে উল্টা দিকে কাজ করবে। তাহলে এই জায়গাটায় আমাদের ঘর্ষণ বল, এই বস্তুর উপরে ঘর্ষণ বল হচ্ছে উল্টা দিকে, যেটাকে আমি ধরো এফ অফ এফ দ্বারা প্রকাশ করতেছে। ঠিক আছে, এখন এই ঘর্ষণ বলের দ্বারা কৃত কাজ যদি আমরা বের করতে চাই, লেটস সে আমি একটু ওই পাশে করি, ধরো ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ। এখন আসা হচ্ছে 3 নাম্বার, ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ। ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ, এটাকে লেটস সে হচ্ছে আমি ডাব্লিউ এফ, এফ বলতে ফ্রিকশন, এর দ্বারা প্রকাশ করতেছে। এখন ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ যদি বের করি আমরা, তাহলে ডাব্লিউ অফ এফ ইকুয়াল টু কি হবে, ঘর্ষণ বল নিতে হবে, ওই যে যার জমি তার নামে দলিল, ঘর্ষণ বল ইন্টু সরণ, সরণ তো আমাদের এখানে একটাই সরণ হয়েছে এস, একদিকে হয়েছে, ইন্টু কজ অফ অ্যাঙ্গেল। এখন আসো অ্যাঙ্গেল চুজ করি। আমাদের সরণ হয়েছে কোন দিকে, বস্তুর সরণ হয়েছে এদিকে, এস এদিকে, এবং হচ্ছে ফোর্স অ্যাপ্লাই মানে ঘর্ষণ বল অ্যাপ্লাই হয়েছে কোন দিকে, এই দিকে, মানে এই দিকে হয়েছে, এটা হচ্ছে আমাদের ঘর্ষণ বল। তাহলে তাতে মাঝখানে অ্যাঙ্গেল কত, তাহলে মাঝখানে অ্যাঙ্গেল 180 ডিগ্রি। সুন্দর, এটা হচ্ছে আমাদের থিটা। তো এখানে থিটার মান কত, থিটার মান হচ্ছে 180 ডিগ্রি। আর কজ 180 মান কত, ইয়েস এক্স্যাক্টলি, কজ 180 মান হচ্ছে -1। তাহলে আমি যদি এখন ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ বের করি, সেটা আসবে কত, মাইনাস এফ অফ এফ ইন্টু এস। এটা হচ্ছে আমাদের ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ। এবং অবশ্যই ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ অলওয়েজ নেগেটিভ হবে। কেন, বস্তু যেদিকে মুভ করতেছে ঘর্ষণ তার উল্টা দিকে কাজ করে অবভিয়াসলি। এই জন্য সবসময় দেখবে যে ঘর্ষণ বলের দ্বারা কৃত কাজ হচ্ছে নেগেটিভ হয়। এখানে একটা জিনিস বলে দেই, ধরো বস্তু যখন চলতেছে, গাড়ির ম্যাথ যখন করা হয়, ধরো গাড়ি হুট করে ব্রেক চাপলো অথবা কিছু হইলো, সে হচ্ছে কোনো ইঞ্জিন বন্ধ করে দিছে, সে কোনো বল অ্যাপ্লাই করতেছে না, ইঞ্জিন দিয়ে কোনো বল অ্যাপ্লাই করতেছে না, তাহলে বস্তু যে সামনের দিকে যাচ্ছে এবং হয়ে যাচ্ছে, আস্তে আস্তে স্লো হয়ে যাচ্ছে, মন্দন যেটাকে বলি আমরা, এখানে একমাত্র কিন্তু ঘর্ষণ বল কাজ করে। তো ধরো বস্তু এখান থেকে ব্রেক করা শুরু করছে, মানে ইঞ্জিন অফ করে দিছে, সে যদি আরো এতটুকু যায়, এইটুকুতে যে বল অ্যাপ্লাই হয়েছে এটা কিন্তু একমাত্র ঘর্ষণ বল। তো আমরা চাইলে কিন্তু ইন ফিউচার দেখবো, ম্যাথ যখন করব তখন দেখবো যে এইটুকু জায়গায় তোমাকে যদি বলা হয় এখানে কৃত কাজ কত, ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ, তখন কিন্তু একমাত্র এইখানে ঘর্ষণ যে বলটা সেটা মান নিতে হবে, আর দূরত্বটা নিতে হবে যতটুকু জায়গায় ঘর্ষণটা কাজ করছে শুধুমাত্র, সেখানে আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। আচ্ছা, তোমাদের যারা পারো তো পারো, না পারলে আমি একটু ক্লিয়ার করে দিই। এফ এফ এটা মানে হচ্ছে মিউকে ইন্টু হচ্ছে তলে প্রতিক্রিয়া। এখন তলে প্রতিক্রিয়া এক এক তলে এক এক রকম হয়। যদি তল ভূমির সাথে সমান্তরালে থাকে তাহলে তলের প্রতিক্রিয়া কি হবে, জাস্ট তলের প্রতিক্রিয়া হবে একেবারে অপোজিটে, গ্র্যাভিটির অপোজিটে। গ্র্যাভিটি যেটা তলের প্রতিক্রিয়া, তো এটা হচ্ছে তলের প্রতিক্রিয়া। তলের প্রতিক্রিয়া তলের সাথে 90 ডিগ্রি বরাবর কাজ করে অলওয়েজ। এখানে তল হচ্ছে ভূমি, এটা সাথে 90 ডিগ্রি বরাবর তলের প্রতিক্রিয়া কাজ করবে। এই তলের প্রতিক্রিয়া এইটা আর এমজি একটা একটাকে ব্যালেন্স করতেছে, তাই না? যেহেতু বস্তুটা মাটির ভিতরে ঢুকাও যেতেছে না অথবা হাওয়ায় ভাইসা উঠতেছে না, তার মানে এই দুইটার মান একটা একটাকে ব্যালেন্স করতেছে। দ্যাট মিনস এটা যা হবে এটা তাই হবে, কিন্তু উল্টা মান আর কি, নেগেটিভ। তো আমি এখানে আর এর মান ধরতে পারি এমজি, রাইট? আর হচ্ছে কত, এমজি সমান। তাহলে আমি যদি এখানে সেই আর এর মানটা এখানে বসাই, তাহলে মিউকে বা ঘর্ষণ গুণাঙ্ক ইন্টু হচ্ছে এমজি, এটা হচ্ছে আমাদের ঘর্ষণ বলের মান এফ অফ এফ। এই মানটা আমরা চাইলে এখানে বসাই দিতে পারি, তারপরে ম্যাথ করবো আর কি। সো এই রিলেটেড ম্যাথ আমরা করব, অবভিয়াসলি এই রিলেটেড অনেক ম্যাথ আছে, এই রিলেটেড আমরা ম্যাথ করব। তো এখান থেকে কি কি শিখলাম, এখন সেম বস্তু, এই বস্তুটাকে আমরা যখন একটা ঘর্ষণ যুক্ত তলে অ্যাপ্লাই করতেছি বল, তাহলে এখানে আমাদের 3টা বল অ্যাপ্লাই হয়েছে। একটা হচ্ছে এজেন্টের বল, একটা গ্র্যাভিটি বল, আর হচ্ছে ঘর্ষণ বল। তাহলে 3টা বল দ্বারা কৃত কাজও আমরা বের করছি। এজেন্টের দ্বারা কৃত কাজ হচ্ছে আমাদের এফ এ ইন্টু এস, আর অভিকর্ষ দ্বারা কৃত কাজ 0 ইউজুয়ালি। এইখানে হচ্ছে ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ, যেটা নতুন পাইছি, সেটা হচ্ছে মাইনাস এফ অফ এফ ইন্টু এস। এখন তোমাকে যদি কেউ বলে এই সিস্টেমে টোটাল কাজ কত, তাহলে তোমার আগের যেরকম বের করছিলা তার সাথে জাস্ট আর একটা কাজ অ্যাড হবে, সেটা হচ্ছে ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ।
এটা যে ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ, তাহলে তোমার তিনটা কাজকে যদি যোগ করো তাহলে তুমি এই সিস্টেমের টোটাল কাজটা পেয়ে যাবা। ক্লিয়ার? ওকে। তো এখন আমরা কি করব, বস্তুটাকে ধরো সে এরকম ভূমি বরাবর যাচ্ছে না, সে যাচ্ছে কি ভূমির সাথে একটা অ্যাঙ্গেল করে এই বরাবর যাচ্ছে অথবা নামতেছে কিছু একটা, আমরা ফার্স্টে এই বরাবর উঠতেছে এটা চিন্তা করব, তারপর হচ্ছে বাকি সব ক্যালকুলেশন করব। একবার ফ্রিকশন ফ্রিকশন ধরেই কাজ করি, কারণ ফ্রিকশন না থাকলে তো নাই, থাকলে এটা অ্যাড করা হয়। তো আমি ফ্রিকশন এখন থেকে ধরেই কাজ করব যে তাহলে ঘর্ষণ বলের প্রভাবগুলো কি এখানে। ওকে, তো চলো আমরা হচ্ছে সিনারিওটা আঁকি, বাকিগুলো এখানে থাকুক। আমরা আগে সিনারিওটা আঁকি কি হইতে পারে। ধরো এটা হচ্ছে আমাদের ভূমি, আর এই ভূমির সাথে লেটস সে থিটা ডিগ্রি কোণে একটা তল গেছে, যেটাকে আমরা আনত তল বলি। এটা হচ্ছে আমাদের আনত তল। সো হেলানো তল, আনত তল একই কথা। সো এই আনত তলে উপরে ধরো কোনো একটা বস্তু রাখা আছে, এই বস্তু রাখা আছে এম ভরের বস্তু। এই বস্তুটাকে আমি পুশ করব কোন দিকে, তলের সাথে সমান্তরালে। লেটস সে তলের সাথে সমান্তরালে আমি একটা বল দিলাম, এটা হচ্ছে আমার বল, এজেন্টের বল, রাইট? তো এজেন্টের বল আমি পুশ করলাম, পুশ করে বস্তুটাকে ঠেলে 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 সাপোজ এইখানে নিয়ে গেলাম আমি, এই এই মাথায় নিয়ে গেছি। তাহলে বস্তুটা সরণ হয়েছে কোন দিকে, আমি যেদিকে বল অ্যাপ্লাই করছিলাম সেই লাইন বরাবরই তার সরণ হয়েছে। তাহলে এইখানে আমার জন্য আমি যেদিকে বল অ্যাপ্লাই করছি আর যেদিকে সরণ হয়েছে তার মাঝখানে অ্যাঙ্গেল কিন্তু 0, তাই না? আমার জন্য আমি যেদিকে বল অ্যাপ্লাই করছি সরণ ওইদিকে হয়েছে, তাহলে আমার জন্য আমার এখানে মাঝখানের অ্যাঙ্গেল এফআরএস এর মাঝখানের অ্যাঙ্গেল কিন্তু স্টিল 0ই আছে, ঠিক আছে? এখানে কিন্তু কোনো চেঞ্জ হয় নাই। তাহলে আমার দ্বারা এজেন্ট দ্বারা কৃত কাজ কত হবে, এটাই, আমি যতটুকু বল অ্যাপ্লাই করছি আর যতটুকু তার সরণ হয়েছে এটাই হবে। ওকে, এখন হচ্ছে গ্র্যাভিটি দ্বারা কৃত কাজ। এইখানে গ্র্যাভিটি কোন দিকে কাজ করতেছে, এখানে গ্র্যাভিটি কাজ করতেছে খাড়া নিচের দিকে, এই এটা হচ্ছে আমাদের গ্র্যাভিটি, কারণ নিচের দিকে কাজ করতেছে এমজি। আচ্ছা এটা এখানে আঁকা থেকে এখানে আঁকি, বেশি বেটার বুঝবা। এটা হচ্ছে এমজি, খারাপ নিচের দিকে কাজ করতেছে, বাট বস্তু সরণ হয়েছে কোন দিকে, এই দিকে, বস্তু সরণ হচ্ছে এই দিকে, রাইট? কোন দিকে হয়েছে আমি একটু এক্সটেন্ড করি এটাকে, এখানে এই যে বস্তু সরণ হয়েছে এইদিকে, এইদিকে হচ্ছে বস্তু সরণ। তাহলে এখন তাদের মাঝখানে অ্যাঙ্গেল কিন্তু এইটা, এটা হচ্ছে থিটা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের থিটা। এখন এই থিটা মান কিন্তু এখন আর 90 ডিগ্রি না, দেখলে বুঝবা যে এটা শুধু বাঁকানো, 90 ডিগ্রি না। এটা মান আমরা ক্যালকুলেট করতে পারবো। কিভাবে ক্যালকুলেট করব, ধরো এমজি কে যদি আমি দুটো উপাংশে ভাগ করি, একটা তলের সাথে লম্ব বরাবর, এটা থিটা না, এটাকে আমি অন্য নাম দিই যেহেতু এখানে থিটা বলে দিছি। এটা থিটা হইলে এটা আমাদের থিটা হয়, আর এটা উপাংশের মান কত হয়, এমজি কজ অফ থিটা। যারা এখনো আমার উপাংশের ক্লাস দেখো নাই, প্লেলিস্ট থেকে একটু দেখে নিবা উপাংশের ক্লাসটা, তাহলে ক্লিয়ার হবে। আর যারা পারো তা তো পারোই। আর একটা হচ্ছে এমজি সাইন থিটা, এটা এদিকে কাজ করতেছে, এমজি সাইন থিটা তল বরাবর নিচের দিকে কাজ করতেছে আর কি। আর একটা হচ্ছে আমাদের তলের প্রতিক্রিয়া। সো তলের প্রতিক্রিয়া, তলের প্রতিক্রিয়া হচ্ছে তল বরাবর লম্বভাবে এদিকে কাজ করতেছে। এখন এই তলের প্রতিক্রিয়া কিন্তু অপোজিটে কি আছে, এমজি কস থিটা, এইটাকে ব্যালেন্স করতেছে। তাহলে এখানে তলের প্রতিক্রিয়ার মান হচ্ছে এমজি কজ অফ থিটা। ওকে, এটা একটু ক্লিয়ার হও। আগেটা ছিল আর ইকুয়াল টু এমজি, কারণ এখানে থিটা মান 0 ছিল, বাট এখানে কিন্তু একটা হেলানো তল, যে কারণে আর কে ব্যালেন্স করার জন্য আসবে কোনটা, এমজি কস থিটা। এই জন্য তলের প্রতিক্রিয়া হবে হচ্ছে আমাদের এমজি কজ অফ থিটা। ওকে, সুন্দর, সবকিছু আমাদের বের করা হয়ে গেছে এখানে। এখন হচ্ছে আমরা এজেন্ট দ্বারা কৃত কাজ বের করলাম, অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ বের করতে চাই। এই ক্ষেত্রে এখন কিন্তু এমজি যেদিকে, অভিকর্ষ বল যেদিকে আর কি, আমাদের কিন্তু সরণ কিন্তু ওইদিকে হয় নাই, সরণ হচ্ছে পুরোটা। এখন পুরোটা মান বের করতে পারবো তুমি নিজেই। দেখো এটা হচ্ছে থিটা, এই যে এটা হচ্ছে আমাদের থিটা, আর এইটুকু কত, 90 ডিগ্রি, কারণ এটা ছিল তল, এটা ছিল লম্ব বরাবর, তার মানে এইটুকু মানে হচ্ছে আমাদের 90, এটা 90 মানে এইটুকু 90, একই কথা একই জিনিস। ওইটা 90, এটা থিটা, তাহলে পুরো অ্যাঙ্গেলটা, এই যে সবুজ যে অ্যাঙ্গেলটা, এটা অ্যাঙ্গেলের মান হচ্ছে কত, থিটা প্লাস 90 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের বর্তমানে অভিকর্ষ বল দ্বারা কৃতকাজের যে অ্যাঙ্গেল, কৃতকাজের জন্য এফ আর জি এস এর মধ্যে, অভিকর্ষ বলের মধ্যে যে অ্যাঙ্গেল,
এটাকে এফ জি দ্বারা প্রকাশ করি। এদের মাঝখানে যে অ্যাঙ্গেল সেটা কিন্তু অ্যাকচুয়ালি এখন থিটা প্লাস 90 ডিগ্রি, শুধু 90 ডিগ্রি না। তাহলে এই জায়গাটায় আমি যদি চেঞ্জ করি, অ্যাঙ্গেলটা চেঞ্জ করি, কাজ কিন্তু এখন আর 0 হচ্ছে না। দেখো কস থিটা প্লাস 90 ডিগ্রি, থিটা প্লাস 90 ডিগ্রি কস। তাহলে এটা আমরা যদি সলভ করি, ত্রিকোণমিতি যারা পারো, আমরা জানি কি যে কজের পরে যদি এখানে 90 সাথে 1 বা বিজোড় গুণ হয় তাহলে কস চেঞ্জ হয়ে সাইন হয়ে যাবে। আর 90 প্লাস থিটা, 90 প্লাস থিটা মানে কি, সে দ্বিতীয় চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগে কজের মান কি নেগেটিভ। তার মানে এটা যদি আমি ক্যালকুলেট করি আলটিমেটলি পাচ্ছি কত, মাইনাস এফ জি এস সাইন থিটা। এটা হচ্ছে আমাদের এখন অভিকর্ষ বল দ্বারা কৃতকাজের ফর্মুলা। এই অভিকর্ষ বল দ্বারা কৃতকাজ। এখন এখানে দেখো অভিকর্ষ বল দ্বারা কৃতকাজ কিন্তু নেগেটিভ। কেন? কারণ কোণটা কিন্তু 90 ডিগ্রি বড় হয়ে গেছে। বাই দ্য ওয়ে, একটা জিনিস মনে রাখবা, কাজ ক্ষমতা শক্তি মানে কাজের ক্ষেত্রে তোমার ওই যে বল আর সরণের মাঝখানে কোণ যেটা, সেটা যদি 0 অথবা 0 ডিগ্রি থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট হয়, যদি 90 হওয়া যাবে না, 90 হলে কোনো কাজ নাই, কাজ 0। এই অবস্থায় আমি তার ধনাত্মক পাবো, কাজ পাবো। এইখানে হচ্ছে ধনাত্মক কাজ, পজিটিভ কাজ আর কি, ধনাত্মক কাজ। আর যদি কোনো কারণে থিটার মান 90 ডিগ্রি থেকে বড়, সমান হবে না, 90 ডিগ্রি থেকে বড় আর হচ্ছে 180 ডিগ্রি থেকে ছোট অথবা সমান, এই অবস্থায় আমি হচ্ছে কাজ পাবো ঋণাত্মক, ঋণাত্মক কাজ পাবো। এটা একটু মনে রাখবা, এটা হচ্ছে ঋণাত্মক কাজ, এটা হচ্ছে ধনাত্মক কাজ। এই দুইটা জিনিস একটু মাথায় রাখবা। এখন যেহেতু এখানে আমাদের থিটা প্লাস 90 মানে হচ্ছে 90 ডিগ্রি থেকে বেশি, যে কারণে আমাদের অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ কিন্তু নেগেটিভ আসছে। ওকে, এটা নেগেটিভ আসছে। আচ্ছা, এখন হচ্ছে ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ, মোস্ট ইম্পর্টেন্ট। বস্তু যাচ্ছে এইদিকে, বস্তু মুভ করতেছে এইদিকে, তাহলে ঘর্ষণ কোন দিকে কাজ করবে? অবভিয়াসলি ঘর্ষণ কাজ করবে তার উল্টা দিকে, এই দিকে ঘর্ষণ কাজ করবে, এফ এফ। বস্তু যাচ্ছে এদিকে, ঘর্ষণ এদিকে, স্টিল তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 180। সুন্দর। ঘর্ষণ মানে বল, বস্তু যাচ্ছে এদিকে, ঘর্ষণ বল কাজ করতেছে এদিকে, স্টিল তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি। জাস্ট চেঞ্জ হবে কোথায়? চেঞ্জ হবে ঘর্ষণ বলের মানে। আগে যেটা মিউকে ইন্টু আর, আর এর মান ছিল এমজি, এখন সেটা হয়ে যাবে কত? এমজি কস থিটা। এক্স্যাক্টলি এই জায়গাটায় আমাদের হচ্ছে জাস্ট চেঞ্জটা হবে, আর কোথাও চেঞ্জ হবে না, জাস্ট এই জায়গাটা চেঞ্জ হবে। ঠিক আছে? তো যদি আমরা একটা আনত তল বরাবর বস্তুকে উপরে উঠাই, এটা আমরা কিন্তু উপরে উঠাচ্ছি, এটা একটু খেয়াল রাখো। আমরা আনত তল বরাবর বস্তুকে উপরের দিকে নিজে ঠেলে উঠাচ্ছি, মানে আমার একটা বল আছে এখানে, এই বল দিয়ে ঠেলে ঠেলে উঠাচ্ছি। এইখানে আমাদের 3টা বলের মান আমরা বের করলাম, আমার দ্বারা কৃত কাজ, কাজ বের করছি আর কি, অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ আর হচ্ছে ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ। ওকে, এখন এই 3টা মান যদি আমরা যোগ করি তাহলে টোটাল কাজ পাবো, যে টোটাল কত কাজ এখানে আমাদের ব্যয় হচ্ছে বা টোটাল কত কাজ হচ্ছে এই সিস্টেমে। ক্লিয়ার? ওকে, এটা যদি ক্লিয়ার হয় তাহলে এইখানে আমরা সেম আনত তলেই অ্যাপ্লাই করব, বাট এবার বস্তুটাকে আমরা টেনে টেনে উপরে উঠাবো না, বস্তুটাকে মানে উপর থেকে ছেড়ে দেবো, সে আপনা আপনি নিচে পড়ে যাবে আর কি। তলে আনত তল বরাবরই, ধরো এটা হচ্ছে আমাদের ভূমি, এটার সাথে থিটা অ্যাঙ্গেলে আমাদের একটা তল আছে, এবং এই তলে যদি আমি বস্তুটাকে জাস্ট ছেড়ে দিই, এবং এটা হচ্ছে এমন একটা তল যেটা নিশ্চল কোণের থেকে বেশি। নিশ্চল কোণ কি তোমরা জানো হয়তোবা, যে নিশ্চল কোণ হচ্ছে এমন একটা কোণ যে অ্যাঙ্গেলে ম্যাক্সিমাম সেই অ্যাঙ্গেলে রাখলে তলটাকে বস্তু এখান থেকে মুভ করবে না, মানে বস্তু এখান থেকে সরবে না। যদি তার থেকে অ্যাঙ্গেল বেশি হয়ে যায় নিশ্চল কোণের থেকে, বা যেটাকে অ্যাঙ্গেল অফ রিপোজ বলে বা স্থিতি কোণ বলে, 3টা নামই আছে, সেটা থেকে যদি বড় হয়ে যায় তাহলে বস্তু আপনা আপনি মুভ করবে আর কি।